আকাশ আজকে প্রচণ্ড মেঘলা দেখে আমি নৌকাটা দ্রুত তীরে ভিড়ালাম। আজকে মাছ ধরা আর হবে না, দ্রুত বাড়ি ফিরতে হবে। এই ঝড় বৃষ্টির মধ্যে যদি মাছ ধরি তাহলে নির্ঘাত যে কোনো সময় নৌকাটা ডুবে যাবে। এই নৌকাই একমাত্র আমার সম্বল। আমি দ্রুত বাজারের দিকে গেলাম। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। আজকে খুব একটা মাছ পাওয়া যায়নি। মাছগুলো দ্রুত বাজারে বিক্রি করে তারপর সেখান থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফিরতে হবে। আর আজকের আকাশের যে অবস্থা, ভেবেছিলাম 8টা-9টা পর্যন্ত থাকবো, হয়তো বেশি কিছু মাছ পাওয়া যাবে। আড়তে গেলে আজকে দাম ভালো দিতে পারে, কারণ আজকে বেশ কয়েকটা বড় মাছ পেয়েছি। আমি দ্রুত নৌকাটা তীরে ভিড়িয়ে সেইখানে বেঁধে আমি বাজারে গেলাম। দ্রুত বাজার করে আবার এই পথেই বাড়ির দিকে ফিরতে হবে। নদী ঘেঁষেই আমার বাড়ি, কারণ আমরা কয়েক পুরুষ শুধুমাত্র মাছ ধরেই জীবন পার করেছি। আমার বাবা এই এলাকার একজন বিখ্যাত মাঝি ছিলেন। তার নাম ছিল সুজন মাঝি। সে অসংখ্য মানুষকে এই নদী পারাপার করিয়েছে, আর রাতের বেলা মাছ ধরে আমাদের জীবনযাপন করত। আমি দ্রুত নৌকাটা তীরে বেঁধে বাজারে গেলাম। আড়তে গিয়ে আজকে বেশ ভালোই দাম পাওয়া গেল। বাড়িতে চাল এবং ছোট বোনের পড়ার খাতা নিয়ে যেতে হবে, আর কিছু বাজার করে নিয়ে যেতে হবে। আমি দ্রুত সেইখানে বাজারগুলো করে আমি নৌকার কাছে চলে আসলাম। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝড় বৃষ্টি উঠে আসবে। আমাকে দ্রুত বাড়ির দিকে যেতে হবে। নৌকাটা এখানে বেঁধে গেলে সমস্যা আছে, যার কারণে বাঁধতে হবে আমার বাড়ির ঘাটে। আমি দ্রুত নৌকায় চেপে জোরে বৈঠা মারতে লাগলাম। আজকে পানির স্রোত ভালো। দ্রুত পৌঁছানোর জন্য আমি পাখাটা মেলে দিলাম, আর বাতাসের টানটাও আমার বাড়ির দিকেই আছে, সেজন্য আমি দ্রুত পালটা তুলে দিলাম, যার কারণে আমি খুব দ্রুত বাড়িতে পৌঁছে গেলাম। ঝড় বৃষ্টি উঠে আসার কিছুক্ষণ আগেই আমি বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু হলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমার মা আমাকে দেখে বললেন, কি রে, আজকে এত দেরি করলি কিসের জন্য? তুই বাজার না আনলে রান্না করবো কিভাবে? সন্ধ্যা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসতে বলেছিলাম না? আমি মাকে বললাম, মা আজকে দেরি হয়ে গেল, আর তাছাড়া তো আজকে আমি দেরি করে আসতে চাইছিলাম। তোমার বললাম না যে ক্ষেত থেকে কিছু সবজি তুলে তারপরে রান্না করে ফেলো? আমার মা আমাকে বলল, ক্ষেত থেকে না হয় সবজি তুললাম, কিন্তু চাল সেটা না থাকলে ভাত হবে কিভাবে? তুই যে কি বলিস না, যেদিনই তাড়াতাড়ি আসতে বলি সেদিনই দেরি করে আসিস। যাই হোক, দে বাজারগুলোতে। আমি প্রায় ভিজে গিয়েছি, কারণ তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এখন জোরে বর্ষণ শুরু হয়েছে। আমার ছোট বোন ঘর থেকে বেরিয়ে আসলো, বললো কি যে, ভাইয়া আমার কলম আর খাতা এনেছিস? আমি বললাম, কলম তো আনতে মনে নাই, তুই তো শুধু খাতার কথা বলছিলি। তারপর ছোট বোন বললো, ভাইজান তুমি যে কি করো না, কলম ছাড়া লিখবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমরা টাকা দাও, কালকে স্কুলে যাওয়ার সময় কিনে নি বলে। তারপর ওরে আমি 30 টাকা দিলাম কালকে কলম কিনে নেওয়ার জন্য এবং স্কুলে যাওয়ার জন্য। আমার ছোট বোন, আমি এবং আমার মা তিনজনেই এই বাড়িতে থাকি। আমি নিজের রুমে গেলাম। নদীর তীর ঘেঁষেই আমাদের বসবাস। এটাই আমাদের পৈতৃক ভিটা। আমাদের সামনে আরো কিছু জমি ছিল, সেগুলো উজানের টানে ভেঙে গিয়েছে। আস্তে আস্তে কবে না জানি আমাদের এই বাড়িটাও ভেঙে ফেলতে হয়। হয়তো আর 5-10 বছরের মধ্যে এখানেও ভাঙন শুরু হবে। তখন বাড়ি তুলে যে কোথায় যাব সেই চিন্তায় আমি সবসময় বিভোর থাকি। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম আর এগুলোই ভাবছিলাম। আমার বাবা এই অঞ্চলের একজন বিখ্যাত মাঝি ছিলেন। তার নৌকায় এমন কেউ নেই যে চড়েনি, কারণ সে দিনের বেলা খেয়াঘাটে মানুষ পারাপার করত, আর সন্ধ্যার পরে একটু বাড়তি রোজগারের জন্য আমাকে নিয়ে নদীতে যেত মাছ ধরতে। এই হাওর, নদী সবকিছুই ছোটবেলা থেকেই আমার চেনা। আমি সমস্ত কিছু নিজের চোখে দেখে বড় হয়েছি। আর আমি বেশি পড়াশোনা করতে পারিনি, কারণ আমার বাবা তখন অশিক্ষিত নিজেও ছিলেন, আর পড়াশোনা করানোর জন্য তখন যে টাকা পয়সা প্রয়োজন ছিল সেটাও আমাকে তখন তিনি দিতে পারতেন না। আমাদের খাওয়াই জুটত না। একদিন এমন হলো, আমার বাবা আমাকে রেখে বললেন, আজকে বৃষ্টি হচ্ছে, নদীতে বেশি মাছ পাওয়া যাবে। আর ওই সময় আমার মা একটু অসুস্থ ছিল, আমার দাদিও বেঁচে ছিলেন। দাদির অবস্থাও খুব একটা ভালো ছিল না। দাদিকে অপারেশন করাতে হবে একটা, এবং মা এবং দাদি দুজনে অসুস্থ হওয়ার কারণে বাড়িতে একটু বেশি টাকার প্রয়োজন ছিল। আমার আব্বাজান প্রত্যেক দিন দিনে খেয়া টানতেন, আর সারা রাত ভরে জাল ফেলে মাছ ধরতেন, যেন তার জীবন ছিল না। হঠাৎ এরকমই এক ঝড় বৃষ্টির রাতে আম্মা এবং দাদি তাকে অনেক মানা করেছিল যেন নদীতে না যায়, কিন্তু আব্বা কারোর কথা শোনেনি, কারণ তার মাথার উপর এত বড় একটা সংসারের বোঝা রয়েছে। তারপর তার মা এবং তার স্ত্রী দুজনই অসুস্থ। আমার ছোট বোন তখন ছোট। আমার আব্বা চলে গেলেন মাছ ধরতে। আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা আমি বলেছিলাম, কিন্তু আব্বা বলেছে, এই ঝড় বৃষ্টির মধ্যে তোর যাওয়ার দরকার নেই, ঝড় বৃষ্টি একটু পরেই থেমে যাবে।
এরকম সময় মাছ বেশি পাওয়া যায়। তাই বলে আব্বা আমাকে রেখে গিয়েছিলেন। তখন আমার বয়স 12-13 বছর। আব্বা ওই যে গেলেন, সে আর ফিরে আসলেন না জীবিত অবস্থায়। ওই ঝড় বৃষ্টির রাতে সে পানিতে ডুবে মারা গেল। কিন্তু এমনটা তো হবার কথা ছিল না। তখন নদীতে অনেক স্রোত ছিল এবং সেই স্রোতে ভেসে সে যে মারা গেল, পরে একদিন পরে তার লাশ উদ্ধার করা হলো। আমরা সবাই দেখে এত বেশি দুঃখ পেয়েছিলাম। আমি বাপজানের লাশটা দেখে তখন কান্না করতে পারিনি, আমার চোখে এক ফোঁটা জল আসেনি। কিন্তু বাপজান চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনে বাপজান কতটুকু অংশ জুড়ে ছিল। তারপর পুরো সংসারের দায়িত্ব চলে আসলো আমার উপর। আমার পড়ালেখা শিখে উঠল। আমার মা আমাকে বলল, খবরদার, তুই নদীতে মাছ ধরতে যাবি না, তুই লাগলে দিনে খেয়া পারাপার করবি, কিন্তু কোনোভাবেই তোকে মাছ ধরতে আমি পাঠাবো না। তোর বাপজান এই মাছ ধরা নিয়েই জীবন পার করেছে এবং এখানেই মৃত্যুবরণ করেছে, তোকে আমি কখনোই পাঠাবো না। কিন্তু সেরকম করলে তার সংসার চলে না। নদী ঘিরেই আমাদের বসবাস, আর এই নদী আমাদের রুজি রুটি। আমাদেরকে তো মাছ ধরে খেয়া পার করেই জীবন পার করতে হবে। শুরুর কয়েক বছরে আমি আব্বার ছোট নৌকাটা নিয়ে ওরকমভাবে খেয়া পার করতাম, কিন্তু পরবর্তীতে মাছ ধরার কাজেও লেগে পড়লাম। আম্মা বিষয়টা জানতো না, কিছুদিন আগে জেনেছে এবং আম্মা আমাকে ভীষণ বকে, বলে কি যে তুই দয়া করে এগুলো করিস না। আর আম্মা তো ঝড় বৃষ্টি হলে আমাকে মোটেই যেতে দেয় না। আজকেও খুব বেশি টেনশনে ছিল যদি আমি না ফিরি, যার কারণে ঝড় বৃষ্টি দেখলে আম্মা আমাকে একদম ডিরেক্ট বলে দিয়েছে যেন ঝড় বৃষ্টি হওয়ার আগেই চলে আসি। সেমনটাই আমাকে করতে হয়, কারণ এই সংসারের একমাত্র জীবিত পুরুষ আমি একাই আছি। আমিও যদি মারা যাই তাহলে এদেরকে কে দেখবে? বারান্দায় বসে বসে এসবই ভাবছিলাম। হঠাৎ করেই আম্মা ডাক দিল, রাজন, বাবা খাবার হয়ে গেছে, ভেতরে আয়। আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি এত দ্রুত মা খাবার রেডি করে ফেলছে। আমার ক্ষুধাও লেগেছিল। আমি, আমার ছোট বোন এবং আমার মা, তিনজনেই এই পরিবারে থাকি। তিনজনেই খাওয়া দাওয়া শেষ করে রাতে ঘুমাতে গেলাম। এরকম করে চললো আরো বেশ কয়েকদিন। হঠাৎ এক বৃষ্টির রাতে সাধারণত আমার নদীতে যাওয়া নিষেধ ছিল, কিন্তু আমার বন্ধুরা এসে বলল, চল, আজকে ওই পাশের গাঙ্গে অনেক মাছ পড়ছে। আগের মাঝিরা যারা গেছিল তারা নৌকা ভর্তি করে মাছ নিয়ে আসছে। আমার মাথায় একটা চাপ ছিল, সামনে ছোট বোনের এসএসসি পরীক্ষা, তার জন্য ফর্ম ফিল আপ করতে টাকা লাগবে, আর সামনে ঈদও বটে। এই ঈদের মধ্যে মায়ের জন্য যদি কিছু না কিনি, ঘরের বেশ কিছু কাজ আছে, টিনের চালটা সারাতে হবে, জং ধরে ওদিক দিয়ে পানি পড়ে, টাকা পয়সা লাগবে। আমি মাকে বললাম, মা, আমি বন্ধুদের সাথে বেরোচ্ছি, ঠিক আছে? আমার মা বলল কি যে তুই কোথাও যাস না, ঠিক আছে, আর নদীতে তো একদমই যাবি না, কিনারাতেই থাকিস। আমি মাকে বললাম, মা, তুমি চিন্তা করো না তো, আমি ওদের সাথে যাচ্ছি, তুমি একদমই ভেবো না। তারপর আমরা সবাই মিলে নৌকা নিয়ে মাছ ধরতে নেমে পড়লাম। আকাশ তখন ফকফকা, বৃষ্টির কোনো চিহ্ন আশেপাশে নেই। ঝড় হয়েছে সন্ধ্যার দিকে। এই ঝড়ের মধ্যে মাছ একদম উপরে উঠে আসে এবং বেশি করে জালে আটকায়। আমার বন্ধুরা রাত 10:30 পর্যন্ত মাছ ধরলো। আমাকে একটু বেশি সময় ধরে মাছ ধরতে হবে। ওদের জালে ভালোই উঠেছে, আমার জালেও ভালো উঠেছে, আর একটু বেশি ধরতে পারলে অনেক মাছ হবে, আর সেগুলো বিক্রি করলেই আমার বোনের ফর্ম ফিল আপের টাকাটা অন্তত পক্ষে উঠে আসবে। আর 2 দিন বাকি আছে ফর্ম ফিল আপের। আমি বললাম কি যে তোরা চলে যা, আমি সকাল পর্যন্ত ধরবো, দেখি ফজরের আজান হলে বাড়িতে চলে যাব, ঠিক আছে? চিন্তা করিস না, তোরা চলে যা। তখন আমার বন্ধুরা বলল কি যে সত্যি তো, আন্টি কিন্তু আমাদেরকে আবার বকবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু দোষ আমাদের উপর আসবে, তখন আবার দোষ আমার উপর দিস না কিন্তু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোদের উপর কোনো দোষ দিব না, তোরা যা এখন, ঠিক আছে? আমি দেখি রাত 12টা 12:30 বাজলে চলে যাবো, আর এখান থেকে তো আমার বাড়ি একদম কাছে, ওই যে আমার ঘাট দেখা যাচ্ছে, আমি এইখানেই থাকবো, সমস্যা নেই, তুই যা। আমি দ্রুত মাছগুলো নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মাকে বললাম, মা, আজকে নদীতে অনেক মাছ পড়ছে, আর আকাশ একদম ফকফকা, কোনো বৃষ্টি ঝড় কোনো কিছু নাই, আমি আর 2 ঘন্টা মাছ ধরে চলে আসবো, ঠিক আছে? তুমি একদমই চিন্তা করো না। আমি মাছগুলোকে ফ্রিজার কন্টেনারে রাখলাম, কারণ নৌকা প্রায় অনেকটা ভর্তি হয়ে আসছিল। এগুলো বিক্রি করলে আমার অনেক টাকা পাওয়া যাবে, যার কারণে আমি এগুলো রেখে আবার গেলাম। যাওয়ার পথে মা আমাকে সাফ জানিয়ে দিয়েছে যেন আমাদের গাঙ্গেই থাকি, অন্য কোনো গাঙ্গে না যাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এই গাঙ্গেই থাকবো, এই গাঙ্গেই ভালো মাছ পড়ছে আজকে। আমি নৌকাটা নিয়ে মাঝগাঙ্গে চলে গেলাম এবং জালটা পেতে চুপচাপ বসে আছি। নৌকাটা বেয়ে আস্তে আস্তে চার পাততে লাগলাম। চার পেতে আমি চুপচাপ বসে আছি, কারণ নৌকার জাল পেতে অনেকক্ষণ বসে থাকতে হয়, না হলে মাছ খুব একটা আসে না। অনেকক্ষণ বলতে 1 ঘন্টার মতো আমি অপেক্ষা করব, তারপর জালটা টেনে যা উঠবে তাই নিয়ে বাড়িতে চলে যাব। বেশ কিছুক্ষণ বসে থাকলাম।
ভালো লাগছিল না। চারপাশটা কেমন যেন বিরান বিরান লাগছিল। তখনই লক্ষ্য করলাম আমার নৌকার পাশেই বেশ কিছু মাছ লাফালাফি করছিল। সাধারণত মাছেরা এরকম লাফালাফি করে না, এখানে বেশ কিছু মাছ একদম জমাট বেঁধে আছে, বড় বড় মাছই দেখা যাচ্ছে। আমি লাইটটা ফেলতেই দেখলাম বেশ বড় বড় মাছ লাফাচ্ছে এবং দেখে মনে হচ্ছে এখানে মাছের একটা সমাবেশ লেগে গিয়েছে। আমি দ্রুত খেয়া জালটা নিলাম, নিয়ে হাতে পেঁচিয়েই সজোরে ছুঁড়ে মারলাম একদম চারপাশ ঘিরে। মনে হচ্ছে এই খেয়া জালেই অনেকটা মাছ উঠবে। আমি যেরকমটা ভেবেছিলাম সেমনটাই হলো। জাল টেনে তুলতে পারছিলাম না, এত বেশি ভারী হয়েছিল। সাধারণত এই জালটা আমি একাই টেনে তুলি, তা যত মাছই বাঁধুক না কেন, কিন্তু যখন আমি উঠালাম দেখলাম জালে বেশ ভালোই মাছ বেঁধেছে এবং জিনিসটা খুবই ভারী, অত্যন্ত ভারী। এত ভারী জাল আমি কোনোদিন দেখিনি। কারণ হচ্ছে আমি তো বেশ কয়েক বছর ধরে মাছ তুলছি, কিন্তু খেয়া জালে এত পরিমাণ ভার হয়। আমি ভাবতে লাগলাম মাছে আবার কি বাঁধলো, মাছ নাকি অন্য কিছু। এই গাঙ্গে আবার মাঝে মধ্যে কুমির ভেসে আসে। আমি ভাবলাম কুমির টুমির আমার বাঁধলো না তো। আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে জাল টানতে লাগলাম। আমার মুখে টর্চ লাইটটা নিয়ে জালের দিকে স্পষ্ট করে মেরে রেখেছি। তারপর যেটা উঠলো সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি সাথে সাথে ছিটকে নিচে পড়ে গেলাম। নৌকাটা খানিকটা দুলে উঠলো, জালটা আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি কি এটা সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? আমি সঙ্গে সঙ্গেই আবার জালটা উপরের দিকে তুললাম। আমি তুলে লাইটটা যখন আবার জালের দিকে মারলাম, দেখলাম মাছের ভেতরে একটা মানুষ দেখা যাচ্ছে এবং সেই মানুষটা একটা মেয়ে মানুষ। তার পরনে একটা রঙিন পোশাক এবং তাকে দেখে মনে হচ্ছে সে মারা গিয়েছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। তারপর অনেক কষ্টে মষ্টে সেই জালটাকে উপরে তুললাম। উপরে তুলে জালটাকে ছাড়িয়ে যখন মেয়েটাকে বের করলাম, দেখলাম অসম্ভব রকমের সুন্দরী দেখতে একটা মেয়ে। দেখে মনে হচ্ছিল কোনো বড়লোক ঘরের সুন্দরী কোনো মেয়ে। তাকে দেখে মানুষও ভয় পেয়ে যাবে, শুধু মানুষ কেন, যে কোনো প্রাণী ভয় পেয়ে যাবে, এমন সৌন্দর্য, এত সৌন্দর্য। আমি তার দিকে দেখে একদম অবাক হয়ে গেলাম এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে লাগলাম লাইট মেরে। আমি ভাবছিলাম যে এই মেয়েটা বেঁচে আছে কিনা সেটা দেখি। আমি সঙ্গে সঙ্গে তার নাড়ি চেক করার জন্য তার হাতটা ধরলাম। হাত ধরে নাড়ি পাওয়া যাচ্ছিল না। ভাবলাম পানি টানি হয়তো পেটের মধ্যে গিয়েছে। পেটে চাপ দিলাম, কিন্তু কোনো পানি পেটের মধ্যে থেকে বের হলো না। তারপর ভাবলাম যে একটু হার্টবিট দেখবো নাকি, বেঁচে আছে কিনা। মেয়েটা একটা লাল রঙের সুন্দর পোশাক পরেছিল। পোশাকটা খুবই দামি এবং মেয়েটার চেহারা দেখেও মনে হচ্ছে খুব বড়লোক ঘরের মেয়ে। আমি সঙ্গে সঙ্গে মেয়েটার বুকে কান পাতলাম। কান পাতার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম মেয়েটা জীবিত। ঠিক তখনই দুটো হাত আমার গলার মধ্যে সজোরে এসে চেপে ধরলো। আমি ভয়ে পড়ে গেলাম। আমার হাতে যে লাইটটা ছিল সেটাও নিচে পড়ে গেল। আমি নিচে বসিয়ে পড়লাম। তারপর সেই মেয়েটা আমার পেটের উপরে বসে আমার গলাটা চেপে ধরলো এবং আমাকে যেন এখনই মেরে ফেলবে, আমি যেন এখনই মরে যাব। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা ভয়ঙ্কর রকমের সুন্দর, জ্যোৎস্নার আলোতেও তার সৌন্দর্য খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। আমি অনেক ছোটাছুটি করতে লাগলাম, আর একটু হলেই আমার দম বন্ধ হয়ে আসবে। সে সজোরে আমার গলা চেপে ধরে রেখেছে, আমি যেন মারা যাচ্ছি। তারপর আমি হাতরাতে আমার পাশে স্টিলের একটা ডেকচি, যেটাকে গামলাও বলে, সেই গামলা দিয়ে আমি সজোরে তার মাথায় আঘাত করলাম। মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গেই সে নিচে পড়ে গেল এবং আমি উঠে প্রচণ্ড পরিমাণ কাশতে লাগলাম। আরেকটু হলেই যেন আমার দম বন্ধ হয়ে আমি মারা যেতাম। আমি ভাবলাম এই মেয়েটা আমার উপর হামলা করলো কিসের জন্য, আর মেয়েটা এই জালের মধ্যেই বা কি করছে, বা পানির মধ্যেই বা কি করছে। সে নিশ্চয়ই অনেকক্ষণ পানির মধ্যে ছিল, তাহলে বেঁচে ফিরলো কিভাবে? এরকম তো বাঁচার কথা না। নাকি কিছুক্ষণ আগেই তাকে কেউ ফেলে গিয়েছে, নাকি কোনো নৌকা দুর্ঘটনায় সে পানিতে পড়ে গিয়েছে। কিন্তু তাহলে তো তার পেটে প্রচন্ড পরিমাণ পানি থাকবে, আর সে এতক্ষণ বেঁচেও থাকবে না। সে তো অনেকটা গভীরে ছিল। আমি কাশতে কাশতে তার দিকে তাকাতে লাগলাম। মেয়েটা ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছে। আবার তার চোখের দিকে তাকিয়ে কোনো পুরুষ মানুষ তাকে মারার সাহস পাবে না, তার প্রতি ভালোবাসা আসবে। কিন্তু এই সুন্দরী মেয়েটা এখানে কি করছে? আমি অনেকক্ষণ বসে থাকলাম সেখানে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটাকে কি আবার আমি মেরে ফেললাম? আমি ভীষণ এক বিপদে তো পড়ে গেলাম। এই বিপদ থেকে আমি উদ্ধার হই কিভাবে? আমি সেখানে প্রায় আধা ঘন্টার মতো বসে থাকলাম মেয়েটার জ্ঞান ফেরার জন্য, এবং তার হাত পা আমি বেঁধে রেখেছি যাতে করে সে উঠে আমার উপর আক্রমণ করতে না পারে। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, তখনও মেয়েটা বোট থেকে উঠছিল না। আমি ভীষণ প্যানিক হয়ে গেলাম, ভীষণ ভয়ে আমার হাত পা কাঁপছিল। মেয়েটাকে আমি মেরে ফেললাম না তো? আমি আবার তার বুকে কান পাতলাম। দেখলাম কি যে মেয়েটা তখনও জীবিত আছে, তার হার্টবিট
ঠন ঠন করে শব্দ হচ্ছে, কিন্তু অবাক করার মতো বিষয় তার বুকের হার্টবিট যেটা আছে সেটা খুবই আস্তে আস্তে বিট হচ্ছে এবং খুবই অল্প শোনা যাচ্ছে। এটা কেন হলো? আমার মাথায় কিছু ঢুকছে না, আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে আছে। এখান থেকে আমাদের গাংটা বেশি দূরে না, আমি আমাদের গাং পেরিয়ে অন্য একটা গাঙে চলে এসেছি, কারণ এই পাশেই মাছ বেশি, এই পাশেই এসেছি। আমাদের গাঙে পৌঁছাতে আধা ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু জালটাও তো তুলতে হবে। জালটা তুলে যাব নাকি আগে আগেই চলে যাব? তখন ভাবলাম জালটা তুলে ফেলি, কারণ হচ্ছে এটা রেখে গেলে জালটা চুরি হয়ে যাবে, আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ততক্ষণে যদি মেয়েটার জ্ঞান ফিরে তাহলে তার কাছে জিজ্ঞেস করবো সেখানে কি করছে, তারপর তাকে তীরে কোনো একটা জায়গায় নামিয়ে দিব। আমি সেটা চিন্তা করে দ্রুত জালটা উঠালাম। জালে বেশ ভালোই মাছ বেঁধেছে। মাছ না ছাড়িয়ে আমি জালটা নৌকায় তুলে হড়বড় করে দ্রুত করে নৌকাটা চালিয়ে আমাদের তীরের দিকে যেতে লাগলাম। মেয়েটা তখনও জ্ঞান ফেরেনি, সে ঘুমিয়ে আছে। তার দিকে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ এত সুন্দরী মেয়ে আমি আমার জন্মে কোনোদিন দেখিনি। যেমন কোমর পর্যন্ত চুল, তেমন তার সুন্দর চেহারা, যেন সৃষ্টিকর্তা নিজে হাতে তাকে তৈরি করেছেন। আর তার দিকে বারবার তাকালেই আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। আমার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল, আর ভয়ে আমার হাত পা কাঁপছিল, কারণ মেয়েটাকে যদি আমি মেরে ফেলি তাহলে তো আমার উপর খুনের অভিযোগ চলে আসবে। আমি তখন কি করব? আমি আসলে রহস্য কিছু বুঝতে পারলাম না যে মেয়েটা এত রাতে এই নদীর মধ্যে কি করছে, আর নদীর মধ্যে যদি সে পড়েও থাকে তাহলে তার মারা যাবার কথা। আমি তাকে নিয়ে তীরে ফিরে আসলাম, তারপর তার হাতের এবং পায়ের বাঁধন করলাম। আমি দ্রুত আমার মাকে ডেকে নিয়ে আসলাম, বললাম মা 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 দরজা খোলো। মা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসলো, বললো কি হয়েছে বাবজান, এরকম অস্থির দেখাচ্ছে কেন তোকে? আমি বললাম মা একটা বিপদ হয়ে গেছে। মা চিৎকার করতে করতে বলল, আমি তোরা বলছি যে রাতের বেলা নৌকা নিয়ে না বের হতে, তুই আমার কোনো কথা শুনিস না, কি হয়েছে? আমি তখন মাকে বললাম, মা এরকম জাল ফেলছিলাম, তারপর আমার জালে একটা মানুষ উঠে আসছে। তারপর মা বললো কি একটা মানুষ, মরা লাশ? আমি মাকে বললাম, না মা, মরা লাশ হলে তো এখানে ফেলেই চলে আসতাম, সে জীবিত, এবং অবাক করার বিষয় হচ্ছে সে একটা মেয়ে। মা বললো কি বলিস? তারপর মা দ্রুত ছুটে খেয়া ঘাটে গেল। যাবার পরে দেখলো যে সত্যি একটা মেয়ে, খুবই চমৎকার এবং সুন্দর দেখতে। মা বলল, তুই মেয়েটাকে কই পাইলি? আমি বললাম, মা তোমাকে বললামই তো, আর মেয়েটার মনে হয় নিশ্চয়ই কেউ মেরে ফেলে রেখে গেছে, আর না হয় কোনো নৌকা বা লঞ্চ স্টিমার দুর্ঘটনায় হয়তো পানির মধ্যে পড়ে গেছে, তাছাড়া পানির মধ্যে আসবে কোত্থেকে? মা দ্রুত তাকে উঠালো, আমাকে বললো তাড়াতাড়ি একে বাসায় নিয়ে চল। আমি তাকে কাঁধে উঠিয়ে রুমে নিয়ে গেলাম। তার চুলগুলো মুছলো মা, তারপর তার গায়ের পোশাকটা আমার মা পরিবর্তন করে তার একটা শাড়ি তাকে পরালো। মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর। আমি বাইরে বসে এপাশ করছিলাম আর ওপাশ করছিলাম, এদিক ওদিকে যাচ্ছিলাম। আমার ছোট বোন টের পায়নি, সে ঘুমাচ্ছে। কিন্তু মা বলল, এরকম সুন্দরী একটা মেয়ে নদীর মাঝখানে কি করবে? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমি বললাম, মা আমি জানি না, এই মেয়েটাকে যখন আমি উঠাইছি সে তখন জীবিত ছিল, তারপর সে হঠাৎ করে আমার উপর আক্রমণ করে বসছে, সেই জন্য আমি বাইধা রাখছিলাম। তুমি দেখো নাই? তুমি কি শুধু শুধু আমাকে বলছো যে আমি কেন বাইধা রাখছি? দেখো আমার গলা একদম চেপে ধরছিল, যেন আমি প্রায় মরেই যাচ্ছিলাম। তারপর আমি ডেকচি দিয়ে তার মাথায় আঘাত করি, দেখো মাথায় আঘাত আছে, এখানটা ফুলে গেছে দেখো। মা বললো কি যে করিস না তুই, এমনটা করতে গেলি কিসের জন্য? আমি বললাম, মা আমি কি করবো, আমাকে তো মেরেই ফেলতেছিল। তারপর মেয়েটার দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মায়ের রঙিন একটা শাড়ি পরেছে, সে রঙিন শাড়ি পরা দেখে তাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে, আরো বেশি, আগের থেকেও বেশি। মেয়েটার জ্ঞান তখনও ফেরেনি, মেয়েটা চুপচাপ ঘুমিয়ে আছে। আমি বললাম যে মা, একে ঘরে রাখা বোধহয় ঠিক হবে না, একে চলো বাইরে ফেলে দিয়ে আসি, কারণ উঠে যদি আবার হামলা করে, যদি মেরে ফেলে তখন কি হবে? মা বললো চুপ থাক, ফালতু কথা বলবি না, তুই এখানে চুপচাপ বসে পাহারা দে, যখন জ্ঞান ফিরবে আমাকে ডাকবি, ঠিক আছে? আমি সেখানে তাকে বসে পাহারা দিতে লাগলাম। তখন রাত 2:30টার বেশি হবে, আমি চুপচাপ বসে আছি। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজে জানি না। ফজরের আজানে আমার চোখ খুললো, দেখলাম মেয়েটা তখনও ঘুমিয়ে আছে। আমি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলাম। মা বললো যে একটু পরেই তো সকাল হবে, তারপর দেখি মেয়েটার জ্ঞান ফেরে কিনা, তারপর পুলিশ স্টেশনে খবর দিয়ে মেয়েটাকে থানায় দিয়ে আসবো, কি বলিস? আমি বললাম, মা তুমি পাগল হয়ে গেছো, এটা পুলিশ স্টেশনে দিলে আমাদেরকে আগে ধরবে, পুলিশটা তো জানানোই যাবে না। ওর জ্ঞান ফিরলে ওকে জিজ্ঞেস করতে হবে ওর বাড়ি কোথায়, তারপর নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসতে হবে। কি একটা বিপদ হলো। মা বললো, তোকে বলেছিলাম যে না যেতে। আমি বললাম, যদি না যেতাম তাহলে কি একে বাঁচাতে পারতাম? একটা প্রাণ বাঁচিয়েছি আমি, এত সহজ বিষয়? ঠিক তখনই মেয়েটার জ্ঞান ফিরল, সে উঠেই আমার উপর হামলা করতে যাবে। আমার মা তাকে শক্ত করে তার হাতটা চেপে ধরলো,
তারপর কেন যেন মেয়েটা শান্ত হয়ে গেল। মাকে দেখে শান্ত হয়ে গিয়েছে কিনা জানি না, তবে আমার বড় সে আবার আক্রমণ করতে গিয়েছিল। মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও। মায়েদের ভাষা আসলে বোধহয় এমনই হয়। মেয়েটা চুপচাপ হয়ে গেল। তারপর সে বসে পড়ল। সে আশেপাশে তাকাতে লাগলো। সম্পূর্ণ জিনিস তার কাছে অচেনা লাগছে। সে এখানে কেন এসেছে? আমি তো মাকে জিজ্ঞেস করতে বললাম যে তার পরিচয় কি, সে এখানে কেন আসছে জিজ্ঞেস করো। আর এরকম নদীতে কি করতেছিল মধ্যরাতে? মেয়েটাকে মা জিজ্ঞেস করলো যে মা, তুমি নদীতে কি করতেছিলা? আর তুমি এরকম পানির মধ্যে কোত্থেকে আসছো? তোমার বাড়ি কোথায়? এগুলো বলতে লাগলো। কিন্তু মেয়েটা শুধুমাত্র আশপাশ দেখতে লাগছিল। এতক্ষণ তো সে চোখ বন্ধ করেছিল। সে যখন চোখ খুললো, তার চোখের দিকে তাকিয়ে আমি যেন এক অদ্ভুত মায়ায় পড়ে যেতে লাগলাম। তার চোখটা এত সুন্দর, নীল গাঢ় বর্ণের একটা চোখ। সেই চোখ দেখে আমি চোখের প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর চোখ কারো হতে পারে? আমি যতই তাকে দেখছি ততই বেশি অবাক হচ্ছি। মেয়েটা এদিক ওদিকে তাকাতে লাগলো। তারপর টেবিলের উপর রাখা দুটো রুটি দেখে সে দ্রুত খাট থেকে নেমে সেই দুটো রুটি নিয়ে খেতে লাগলো। মেয়েটা নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। সে আমাকে বলল, এই দ্রুত দ্রুত রুমে যা, ওই রান্নাঘরে যা, রান্নাঘরে তো খাবার আছে, আমাকে ভাত আর তরকারিটা এনে দে। মেয়েটার মনে হয় প্রচন্ড ক্ষুধা লাগছে। তারপর আমি খাবার এবং তরকারি এনে দিলাম। গতরাতে মা মাছ ভুনা করেছিল এবং মাংস রান্না করেছিল। তারপর মা তার দিকে সেই খাবারগুলো বাড়িয়ে দিল। মেয়েটা দেখে বুঝতে পারছিল না কি করবে। তারপর মেয়েটার মাথায় মা হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলো না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর মা প্লেটে খাবার নিয়ে সেই খাবারগুলো মাংস দিয়ে মেখে তার গালের সামনে ধরলো। সে কিছু বুঝতে পারছে না। তারপর মা জোর করে তার মুখের মধ্যে খাবারগুলো পুড়ে দিল। সে খাবারগুলো খেতে লাগলো। কিছুক্ষণ বাদে সমস্ত খাবার সে শেষ করে ফেললো। শেষ করে সে আশেপাশে তাকাতে লাগলো। তারপর বাহিরে বের হয়ে গেল। বাহিরে বেরিয়ে সে আশেপাশে তাকাতে লাগলো। সে কোনো কিছুই চিনতে পারছে না। মনে হয় জ্ঞান হারিয়েছে, মানে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমি বললাম, মা, এ শিওর মেন্টাল কেস। মনে হয় মাথার মেমোরি এবং সার্কিট সব গেছে। এর নিয়ে যে কত ভোগান্তি করতে হবে। মা বলল, কিছু চুপ থাকতো, মেয়েটা এমনিতেই অসহায়, কোনো বিপদে নিশ্চয়ই পড়ছে, তুই চুপ থাক। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি মাছগুলো নিয়ে বাজারে গেলাম, না হলে বিক্রি করতে পারবো না, এমনিতেই সকাল হয়ে গেছে, 6টার বেশি বাজে। তারপর আমি মাছগুলো নিয়ে আড়তে চলে গেলাম বিক্রি করার জন্য। গতরাতে যে মাছ ধরেছি সেই মাছগুলো বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে বেশ কিছুদিন খুব আরাম আয়েসেই কেটে যাবে। চালগুলো ঠিক করতে হবে। আমি মাছ বিক্রি করে চালের দোকানে গেলাম টিন কিনতে। তারপর দুটো টিন কিনে এবং কিছু বাজার নিয়ে বাড়িতে ফিরলাম। আসার পথে মনে হলো মেয়েটার জন্য কিছু জামা কাপড় নিয়ে যেতে হবে, কারণ তার তো জামা কাপড় নেই। মায়ের একটা পুরাতন শাড়ি পরে আছে। পুরাতন শাড়ি হলেও নতুন শাড়িই বের করে দিয়েছে। শাড়িতে তাকে অদ্ভুত রকম সুন্দর লাগছে। তার সাইজটা কত হবে সেটাই বুঝতে পারছি না। আমি তার জন্য আন্দাজে কিছু সালোয়ার কামিজ নিয়ে গেলাম। আমি তার জন্য আন্দাজে কিছু 3 পিস নিয়ে গেলাম। পরলে খুব সুন্দর লাগবে, বেশ দামি দামি। হাতে কিছু টাকা আছে, খরচ করতে ভালোই লাগছে। সঙ্গে করে নিয়ে গিয়ে আমি মায়ের হাতে দিলাম। বললাম, মা, ওর জন্য কিছু কাপড় নিয়ে এসেছি। ও তোমার পুরনো শাড়ি পরে আছে, তুমি ওকে এগুলো পরতে বলো, যাও। তারপর মা ওকে ভেতরে নিয়ে গিয়ে একটা নতুন কামিজ পরিয়ে দিল। এত সুন্দর লাগছে দেখতে, আমি যেন তার প্রেমে পড়ে যাচ্ছি। আমার বয়স একদম ইয়াং, মাত্র 24-25 বছর বয়স। এরকম বয়সে যদি এরকম কোনো সুন্দরী মেয়েকে দেখি তাহলে প্রেমে পড়ে যাওয়া তো অনিবার্য। তবে সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটা কোনো কথা বলে না। সে মায়ের সমস্ত কথায় মাথা নাড়িয়ে ইশারা দেয় এবং সমস্ত কিছুই বুঝতে পারে। মা তাকে যাই বলে সে তাতেই মাথা নাড়ায়। খাবার সময় হলে সে মায়ের দেখানো মতো সে খাবার খায়। আবার যখন রান্না করার সময় হয় সে মায়ের পাশে চুপচাপ বসে থাকে, যা বলে মা তাই শোনে। এরকম করে দিন এবং সপ্তাহ কাটতে লাগলো। বেশ কিছুদিন হয়ে গেল। মেয়েটার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, সে কোনো কথাই বলছিল না। আমি মাকে বললাম, মা, মেয়েটা আবার বোবা কালা না তো? কথা বলে না, আবার ঠিকই কথা বলছে। আমি আসলে বুঝতে পারছি না, মেয়েটা আমাদের সঙ্গে থাকার জন্য এসব করছে না তো? মা বলল, চুপ থাকতো, মেয়েটা কত অসহায় এবং কত সুন্দর দেখতে, তুই তাকে এরকম অদ্ভুত কথা বলছিস। আর সেখানে থাকলেও কি, তুই চুপ থাক। সে কিছুদিনের মধ্যেই আমাদের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে গেল এবং আমাদের সমস্ত কিছুই বুঝতো। আমি যখন মেয়েটার সঙ্গে সামনে পড়তাম তাকে দেখে আমার হার্টবিট বেড়ে যেত। সে আমাকে পাশ কাটিয়ে একটা মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যেত। শুরুর দিনে এই মেয়েটা আমাকে গলা চেপে ধরেছিল, মেরে ফেলতে গিয়েছিল, আর এখন আমাকে দেখে মুচকি হাসে। আমার সামনে পড়লে মাথা নিচু করে সামনের দিকে চলে যায়। আসলে মেয়েটা আমার কাছে কি চায় আমি সেটাই বুঝতে পারছি না। ওই দিন সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমি নৌকার ঘাটে গিয়ে একটু বসলাম। আমি মাঝে মধ্যে ঘাটে বসি। বেশ খানিকটা রাত হয়ে গেল ফিরতে ফিরতে। সন্ধ্যা বলতে 8টা-9টার দিকে খাবার দাওয়া শেষ করে আমি একটু মাঝে মধ্যে যাই, গিয়ে
নৌকার উপর বসে জ্যোৎস্না দেখি। হঠাৎ করেই পানিতে কিছু পড়ার শব্দ পেলাম। আমি তাকাতেই দেখলাম সেই মেয়েটা পানির মধ্যে বসে আছে এবং পানিতে সাঁতার কাটছে। আমি অনেকটা অবাক হলাম এবং সে সাঁতার কাটছে। আমি তাকে দেখে বললাম, এই যে আপনি এখানে কি করছেন? মেয়েটা আমার দিকে তাকালো, আমার কোনো কথার জবাব দিল না। এই মেয়েটা এমনই, কোনো কথার জবাব দেয় না, কিন্তু কথা ঠিকই শুনতে পায় এবং বুঝতে পারে। সে আবার নদীতে সাঁতার কাটতে লাগলো। আমি তাকে বললাম, এই যে এত রাতে আপনি যে নদীতে নেমেছেন, আপনার ভয় করে না? মেয়েটা মাথা নাড়িয়ে বলল, না, তার ভয় লাগে না। আমি খানিকটা অবাকই হলাম, যে মেয়ে সাঁতার জানে সে মেয়ে নদীতে কিভাবে ডুবে গেল। আমার খানিকটা খটকা লাগলো। আমি তার কাছে এগিয়ে গেলাম, বললাম, আপনি সাঁতার জানেন অথচ নদীতে ডুবে গেলেন কিভাবে বলুন তো? মেয়েটা আমাকে বলল, না, তেমন কিছু না। মেয়েটার মুখে প্রথমবার শব্দ শুনে এবং ভাষা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি কথাও বলতে জানেন? তাহলে এতদিন কেন কথা বলেননি? নাটক করছিলেন আমাদের সঙ্গে? মেয়েটা আমাকে বলল, না, নাটক করছিলাম না, কথা বলতে ইচ্ছে হয়নি, তাই কথা বলছিলাম না। তবে আপনারা খুব ভালো। প্রথমত আমাকে ক্ষমা করবেন, আপনাকে সেদিন ওরকমভাবে চেপে ধরেছিলাম। আসলে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, যার কারণে ভেবেছিলাম যে আপনি আমাকে মারতে এসেছেন। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি নদীতে কি করছিলেন আর ওইখানে? তখন মেয়েটা চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। তার মুখে দীর্ঘশ্বাস পড়ল। আমি তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। তাকে বললাম, উঠে আসুন, ঠান্ডা লাগবে। তারপর মেয়েটা উঠে আসলো। তারপর সে ঘরে গেল। ঘরে গিয়ে কাপড়টা চেঞ্জ করে, এরপর সে শরীর মুছে কাপড়টা চেঞ্জ করে সুন্দর দেখতে আরেকটা কামিজ পরে আসলো। তাকে দেখতে যেন স্বর্গের অপ্সরার মতো লাগছে। আমি দিনে দিনে তাকে যতই দেখছি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। আমার কেমন যেন তাকে না দেখলে ভালো লাগে না। আমি দ্রুত বাজার থেকে বাড়িতে ফিরি, মাছ ধরা থেকে বাড়িতে ফিরি। আগে এমনটা কখনোই হতো না। মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি না তো আমি, কিন্তু আমাকে মেয়েটার পরিচয় যে কোনো ভাবে বের করতে হবে। পরের দিন রাতে খাবার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম। সে মায়ের সঙ্গেও নাকি কথা বলে, শুধুমাত্র আমার সঙ্গে কথা বলতো না, চুপচাপ বসে থাকতো। আমি মাকে বললাম, ওকে জিজ্ঞেস করো যে ওর বাড়ি কোথায় আর ও এখানে কেন এসেছে। তখন মেয়েটা আমাকে বলল কি যে, আমি আপনাদের এখান থেকে চলে যাব, আমাকে আর কিছুটা দিন থাকতে দিন, আমি একটু স্বাভাবিক হই। আসলে একটা ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম, সেই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেছেন। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের আমি সারা জীবন মনে রাখবো। তারপর আমার মা বলল, আহা চুপ থাক, তুই এত কথা বলিস কিসের জন্য? ওকে দিয়ে আসার জন্য তুই এত উতলা হয়েছিস কিসের জন্য? ও থাকুক না, ও আমাদের এখানেই থাকুক, সমস্যা নেই, যতদিন ইচ্ছে থাকুক। আমি বললাম, তুমি যা ভালো মনে করো তাই করো। মেয়েটা আমার ছোট বোনের সাথে বেশ ভালো মিলেমিশে গিয়েছে। মেয়েটা সাজগোজ করে না, কিন্তু আমার বোনের সঙ্গে থাকতে থাকতে সে সাজগোজ শিখে গিয়েছে। মাঝে মধ্যে দেখি ঠোঁটের গাঢ় লিপস্টিক দিয়ে বসে থাকে। তার কানে কোনো ফোড়ানো দেখলাম না, তার মানে সে কোনো দুলও পরে না। আমার কাছে মনে হলো এসব জিনিস তার কাছে নতুন, কিন্তু সে যদি কোনো বড় লোকের মেয়ে হয়ে থাকে তাহলে তার কাছে সব জিনিস নতুন হয় কিভাবে? তার কান ফোড়ানো নেই, নাক ফোড়ানো নেই। আমি দেখে অনেকটা বিস্মিত হলাম। এর বেশ কিছুদিন পরের ঘটনা, হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। সাধারণত এমন হয় যে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসতে চায় না। আমি মাঝে মধ্যে নদীর পাড়ে গিয়ে বসে থাকি। আমি ওই দিনকে সেমনটাই করলাম। আমি নদীর পাড়ে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম মেয়েটা মাছ গাঙ্গে ভাসছে এবং মেয়েটার সঙ্গে আরো দুজন লোক পানিতে ভাসছে এবং সে মেয়েটার সঙ্গে কথা বলছে। আমি দেখে অনেকটা অবাক হয়ে দ্রুত নদীর ঘাটে গেলাম। ঘাটে গিয়ে দেখলাম নদীতে বেশ ভালোই স্রোত। এরকম স্রোতে কারো ভেসে থাকা সম্ভব বলে আমার মনে হয় না। আর একটা মেয়ে মানুষ, সেটা তো আরো দুর্বিষহ। আমি তাকে হাতের ইশারায় ডাকতে লাগলাম, আপনি ওইখানে কি করছেন আর ওরা কারা? মেয়েটা আমাকে দেখে সঙ্গে সঙ্গে পানিতে ডুব দিল। আমি ভীষণ চিন্তিত হয়ে গেলাম। আরে এই মেয়েটা ডুবে যাবে, ডুবে গিয়েছে নাকি? আমি তাকে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু সে কোনোভাবেই উঠছিল না এবং আমি আধা ঘন্টার মতো তাকে এদিক ওদিকে খুঁজতে লাগলাম। যখন সে পানি থেকে উঠছিল না আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে গেলাম এবং চিৎকার করলাম যে, মা মা, ও ডুবে গিয়েছে, দ্রুত আসো। মা ঘর থেকে বেরিয়ে বলল, কি হয়েছে? তোর মাথা টাথা ঠিক আছে? কে ডুবে গিয়েছে? আমি বললাম, আরে ওই মেয়েটা। মা বলল কি যে, ওই মেয়েটা মানে? ও তো আমার সঙ্গে ঘরে শুয়ে আছে, তুই কি ফাজলামি করিস? কি দেখছিস না দেখছিস? তারপর আমি সত্যি সত্যি ঘরের ভিতরে গিয়ে দেখলাম মেয়েটা মায়ের পাশে বিছানায় শুয়ে আছে। কিন্তু এই তো আধা ঘন্টা আগে আমি তাকে মাছ দরিয়ায় দেখলাম এবং সে আরো দুজন লোকের সঙ্গে সেখানে গল্প করছে। আমি স্পষ্ট দেখেছি লাইট মেরে তার চোখ দুটো এবং তার চেহারা আমি ভোলার নয়। তাহলে কি আমি স্বপ্নে দেখলাম?
আমি কি তাহলে মেয়েটার প্রেমে সত্যি সত্যি পড়েছি যে তাকে যেখানে সেখানে দেখছি? না, এমন ভুল তো হবার কথা না। আমি তাকে স্পষ্ট দেখেছি। আমার মাথায় কিছু ঢুকছে না, আমার এটা একদমই বিশ্বাস হচ্ছে না। পরের দিন যখন সকাল হলো, মা এবং ছোট বোন দুজনেই বাজারে কোনো একটা কাজে গেল। আমি বললাম কি যে, দেখুন, আপনাকে এবং আপনার চালচলন আমার খুব একটা ভালো লাগছে না। আপনি সত্যি করে বলুন আপনি কে। যদি সত্যি করে না বলেন তাহলে আপনার কৃতজ্ঞ হওয়া বা এখানে থাকা তাতে আমার কিছু যায় আসে না। আপনি আমাকে এখনই বলবেন। আমার কসম কেটে বলছি, আমি আপনার জীবন বাঁচিয়েছি না, সে জীবন বাঁচানোর জন্য হলেও আপনি আমাকে অবশ্যই সত্যি কথাটা বলবেন। যদি না বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেয়েটা আমাকে জানালো, দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি নিহাতি বিপদে পড়েই আপনাদের কাছে এসেছিলাম। আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছি, কিন্তু দয়া করে আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বললাম, কি মিথ্যা কথা বলেছেন? মেয়েটা আমাকে জানালো, আমি আপনাকে মিথ্যা কথা বলেছি যে আমি আপনাদের এখানে বেশ কিছুদিন থাকতে চাই, আমাকে সাহায্য করুন, আমি একটা বিপদে পড়েছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনি কিভাবে নেবেন আমি জানি না, আসলে আমি কোনো আশরাফুল মাকলুকাত না, আমি কোনো মানুষ না। এই কথা শোনার পরে আমি খানিকটা বিস্মিত হলাম। বললাম, আপনি মানুষ না মানে? আমি আসলে বুঝতে পারছি না, বুঝিয়ে বলুন। তখন সেই মেয়েটা বলল, আমি হচ্ছি একটা জিন, আমাদের বসবাস নদীর পাশ ঘিসে এবং আমরা পানিতেই বসবাস করি। আপনি কি কানারগাং চেনেন, যেটাকে আপনারা কানারগাং গাং বলে চেনেন? আমি বললাম কি যে হ্যাঁ, এখান থেকে 8-9 ক্রোশ দূরে হবে, তবে ওইখানে তো কেউ যায় না, ওইখানে মাইলের পর মাইল জঙ্গল। তখন সেই মেয়েটা বলল, হ্যাঁ, ওইখানে কেউ যায় না, আমরা জানি, ওইখানে যেতে ভয় পাই, কারণ ওইখানে হচ্ছে আমাদের বসবাস। আমি বিপদে পড়ে আপনার কাছে আশ্রয় নিয়েছি, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি যে আমি আপনার কাছে মিথ্যা কথা বলেছি। আমার কাছে এই কথা শুনে ভীষণ অবাক হলাম, কারণ জিন সত্যি সত্যি হয় সেটা আমি কোনোদিন বিশ্বাস করতাম না। আর লোকমুখে শুনেছি যে জিনপরি হয়, কিন্তু জিনপরি যে বাস্তবে এরকম ভাবে হয় সেটা আমি বুঝতাম না বা জানতাম না। আমি বললাম, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, আপনি একটা পরি, আপনি সেটা আমাকে বিশ্বাস করতে বলছেন? তখন মেয়েটা বলল, হ্যাঁ, আমি জল পরি এবং পানিতে স্থলে দুজনেই আমাদের বসবাস। পানির নিচেও আমরা থাকি এবং পানির ওপরেও থাকি। আমি সাথে সাথে ভয়ে খুঁটিটা চেপে ধরলাম, কারণ আমি পড়ে যেতে যাচ্ছিলাম। তারপর মেয়েটা আমাকে শক্ত করে তার হাত দিয়ে ধরল। আমার কেমন যেন শরীরের ভেতরে বিদ্যুৎ খেলে গেল। তার হাত পা শরীর এত বেশি নরম, এতদিন তার হাত বা পা আমি স্পর্শ করিনি, সেদিন শুধু পানিতে স্পর্শ করেছিলাম। এরপরে আমি তার হাত কখনোই ধরিনি। আমার শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল, খানিকটা অস্বাভাবিক হয়ে গেলাম। আমি বললাম, আমি আসলে আপনার কথা কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন একটু বুঝিয়ে বলুন। তখন মেয়েটা আমাকে বলল, শুনুন, আমি হচ্ছে গিয়ে ওই জিনেদের কাবিলার একজন জিনের মেয়ে। আমার বাবা একজন দরিদ্র জিন। ওই অঞ্চলের সব থেকে সুন্দরীদের মধ্যে আমিই পড়ি। আমরা পানিতেও থাকি, আবার পানির উপরেও বসবাস করি। আপনি বললেন না কানার গাং, যেটা ওই কানার গাঙের ওইখানে মাইলের পর মাইল শুধুমাত্র জঙ্গল এবং ওইখানে আমাদের বসবাস। ওইখানে সন্ধ্যার পরে কেউ কোনো মানুষ যায় না, যার কারণে যুগের পর যুগ আমরা ওইখানেই বসবাস করে আসছি। আর ওইখানে তো নৌকা নিয়েও কেউ সন্ধ্যার পরে যায় না। আসলে হয়েছিল কি, আমার বাবা গরিব এবং নিম্নমানের জিন হবার কারণে তাকে এরকম ভাবে কেউ বার্তা দিত না। একদিন আমাদের যে সর্দার আছে, সেই সর্দারের এক ভাস্তে ছিল, সেই ভাস্তের নজর আমার উপর পড়ে এবং সেই ভাস্তেটা ছিল খুবই বদ এবং খারাপ ধরনের জিন। সেই জিনটা আমাকে বিয়ে করার জন্য আমার বাড়িতে প্রস্তাব পাঠায় এবং সর্দার নিজে আমাদের বাড়িতে আসে। আমি দেখতে অসম্ভব রকমের সুন্দর, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন, এবং আমাদের অঞ্চলে আমার মতো সুন্দরী খুব কমই আছে, যার কারণে আমার উপর তার বদ নজর পড়ল এবং সে আমাকে এরকম ভাবে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করত এবং আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করত। আমার বাবা তাকে সাফ জানিয়ে দেয় যে না, সে হচ্ছে আমাকে তার সঙ্গে বিয়ে দিবে না এবং সে যেহেতু খারাপ, তার সঙ্গে থাকলে আমি খারাপ হব, যার কারণে আমার বাবা অন্য একজনের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দেয়। সেই ছেলেটা দেখতে ঠিকঠাক ছিল এবং তার সঙ্গে যখন আমার বিয়ের কথা চলছিল তখন সেই বদ জিনটা গিয়ে তাকে অনেক মারধর করে এবং আমাদের সর্দারও খুব একটা ভালো জিন নয়। সে আমার বাবার উপর প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং আমার বাবা বাধ্য হয়ে সেই বিয়েতে রাজি হয়। কিছু মাস আগে তার সঙ্গে আমার বিয়ে ছিল, এখানে আসার আগে, যে রাতে আপনি আমাকে পেয়েছেন, এবং সেই রাতেই ওর সঙ্গে আমার বিয়ে হবার কথা ছিল। আমার বাবা আমাকে বলল, মা, তুই এখান থেকে পালিয়ে যা, তুই ওকে বিয়ে করার থেকে ভালো হবে তুই অন্য কোথাও চলে যা, কোথাও গিয়ে তুই তো নিজের মতো করে থাক। আমি বললাম, বাবা, আমি কোথায় যাব? এখান থেকে যদি আমি পালিয়ে যাই তাহলে আমাকে কে দেখবে? আর আমি তো এই কাবিলার বাইরে কোনোদিন যাইনি, কোথায় যাব আমি?
তখন আমার বাবা বলল, তুই, আমি জানি না, তুই যা, এখান থেকে চলে যা, গেলেই বোধহয় ভালো হবে, বুঝছিস। এরপর আমার বাবা বিয়ের দিন রাত্রেবেলা আমাকে সেখান থেকে বের করে দিলেন। বললেন কি যে, তুই চলে যা, তুই এখানে আর ফিরে আসিস না, দরকার হলে আমরাও চলে আসব। আমি বললাম, মা, আমি কোথায় যাব বলো তো তোমাদেরকে ছেড়ে? আর এখান থেকে চলে গেলে ওরা নিশ্চয়ই তোমাদের অনেক ক্ষতি করবে, আমি জানি সেটা, হয়তো ফিরে এসে তোমাদেরকে নাও পেতে পারি। তখন আমার বাবা বলল, সন্তানের সুখের থেকে বড় আর কিছু নেই, আমি চাই তুই ভালো থাক, ওর সঙ্গে থাকলে নিষ্ঘাত তুই মারা যাবি, আমি জানি, এবং ওরা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে। এটা বলার পরে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে আমি একটু দূরে আসতেই সে জিনেদের সম্মুখীন হই যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ওরা আমার বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আমার বাবা মাকে মারধর করে এবং তাদের কাছ থেকে সত্যটা বের করে নেয় যে আমি কোথায় গিয়েছি। কিন্তু কোন দিকে গিয়েছি তারা জানতো না। তারা আশেপাশে অনেক খোঁজ লাগায়, কিন্তু কোনোভাবেই তারা সেখানে আমাকে খুঁজে পায় না। কিন্তু আপনি যেখানে মাছ ধরছিলেন ওইখানটাই তারা আমাকে খুঁজে পায় এবং ওইখানে তাদের সঙ্গে আমার ধস্তাধস্তি হয়। তারা এক প্রকার আমাকে পানির ভেতরে ডুবিয়ে ফেলে। বলে কি যে, তোকে আজকে তো আমি নিয়েই যাব এবং নিয়ে আমি বিয়ে করবই। তখন আপনি ওইখানে চলে আসেন আপনার নৌকাটা নিয়ে এবং আশপাশে যখন লাইট মারেন তখন ওরা ওইখান থেকে পালিয়ে যায়, কারণ ওরা মানুষদেরকে খুব ভয় পায়, মানুষদের কাছাকাছি যায় না। কারণ হচ্ছে মানুষরা এর আগে ওদের কিছু জাতিকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের এখানকারই, সে অনেক আগের কথা। তারপর থেকেই ওরা মানুষের কাছাকাছি যায় না, মানুষকে খুবই ভয় পায়। এবং তারপর আমি ওইখানে পানিতে ডুবে যাই। পানিতে ডুবে যাওয়ার কিছুক্ষণ পরেই আমাকে আমার যেসব বন্ধু মাছ ছিল যারা কিনা আমাকে পছন্দ করে, আমরা কিন্তু পানিতেও থাকি আবার মাটির উপরেও থাকি, দুই জায়গায় আমরা থাকি। তো ওরা আমাকে তখন বাঁচানোর চেষ্টা করে। আপনি তখন অতিরিক্ত মাছের লোভে সেখানে জালটা ফেলেন। আমি যখন নিচে ডুবে যাচ্ছিলাম ঠিক তখনই আপনার জালটা আমাকে উপরে ওঠায়। আমি আপনাকে তখন চিনতে পারিনি, ভেবেছিলাম ওই জিনগুলোই হয়তো আমাকে তুলে নিয়ে যাচ্ছে, যার কারণে সেদিন আপনার গলা চেপে ধরেছিলাম। কিন্তু আপনি আমার মাথায় যে পরিমাণ আঘাত করেছিলেন আমি খুবই ব্যথা পেয়েছিলাম। আমি এগুলো শুনে শুধুমাত্র বিস্মিত হচ্ছিলাম এবং হা করে তাকিয়েছিলাম, এগুলো এই মেয়েটা কি বলছে? মেয়েটা আসলে কি সত্যি বলছে? এগুলো কি সম্ভব? এগুলো কি হতে পারে? আমি মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি এবং বলছি, এটা কি আসলেই সম্ভব? সে আমাকে বলছে, আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না? বিশ্বাস হবারও কথা না, তবে এটাই সত্য। তারপর আমি বললাম কি যে, ওই যে সেদিনকে আপনাকে মাঝগাঙ্গে দেখলাম দুজনের সঙ্গে ভাসছেন, তখন মেয়েটা আমাকে জানালো, হ্যাঁ, ওরা আমার বাবা মা ছিল। ওরা জানতে পেরেছে যে আমি এখানে আপনাদের সঙ্গে আছি এবং মাঝে মধ্যেই আমার সঙ্গে দেখা করতে আসে এবং আমাকে বলে কি যে, মারে, তুই এখানেই থাক, এখানে থেকে যা, তুই ওখানে যাস না, ওইখানে গেলে ওরা তোকে মেরে ফেলবে। আমি তখন বললাম, আমি মানুষের অঞ্চলে খুব বেশি দিন থাকতে পারবো না, কারণ এখানের একজন ফকির আছে, সে আমাকে চিনতে পেরে গিয়েছে। সে কয়েকদিন করে আমাকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করেছে, মানে আমাকে জেরা করেছে। সে বুঝতে পেরে গিয়েছে যে আমি একটা জিন, হয়তো আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ হচ্ছে সে আমাকে বন্দি করবে এবং বন্দি করে তার মতো করে ব্যবহার করবে। আমি এগুলো শুনে অবাক হচ্ছিলাম এবং আমি তখন ভাবলাম যে এমন কোন পীর আছে, এমন কোন ফকির আছে যে আমাদের বাড়িতে এসেছে। ঠিক তখনই মা চলে আসলো। আমি মাকে বললাম, আমাদের আশেপাশের অঞ্চলে কি কোনো ফকির আছে যে কিনা এরকম কালা জাদু টাদু করে? তখন বলে কি যে, হ্যাঁ, তোর আজগর চাচাই তো আছে, সেইগুলা করে, কেন, কি হয়েছে? আমি বললাম, মা, আমি যদি ওকে আমাদের সঙ্গে রাখি তাহলে তোমার কি খুব অসুবিধা হবে? ও আমাদের সঙ্গে থাকুক, ওর কথা আমি শুনেছি, ও আসলে একটা বিপদে পড়েছে। ও যেখানে থাকে সেখানে হচ্ছে ওকে জোর করে একজন বিয়ে করতে চায় এবং সে খুব ক্ষমতাধর ব্যক্তি, যার কারণে ওকে বিয়ে করতে চায় এবং সে লোকটা খুবই খারাপ। তুমি কি চাও যে ওর মতো এত সুন্দরী এবং লক্ষ্মী একটা মেয়েকে সেখানে পাঠাই? তখন আমার মা বলল কি যে, না, সেটা অবশ্য চাই না, তবে ও আমাদের সঙ্গে থাকুক, কোনো সমস্যা নেই। আমি ততদিনে মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি এবং খুব হাবুডুবু খাচ্ছি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে সে আমার প্রেমে টেমে পড়েনি, শুধুমাত্র আশ্রয় নেওয়ার জন্য এখানে পড়ে আছে। কিন্তু আমি যে তার প্রেমে খুব ভালোভাবেই পড়ে গিয়েছি সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তাকে একদণ্ড না দেখলে আমার ভালো লাগে না। এখন থেকে সে আমাদের সঙ্গেই থাকবে, বিষয়টা কত চমৎকার, তাই না? কোনো একটা সুযোগ বুঝে আমি মাকে বলবো যে, মা, ওকে এখানে পার্মানেন্ট রাখার ব্যবস্থা করি, কি বলো? ওকে যদি আমি বিয়ে করে ফেলি, এমনটা আমি ভাবতে লাগলাম এবং এরকম করে সপ্তাহ এবং মাস গড়াতে লাগলো। মেয়েটা আমাদের সঙ্গে থাকতে লাগলো এবং সে এরকম ভাবেই আমার আশেপাশে সবসময় ঘুরঘুর করতো। আমি শুধু ভাবছিলাম যে কখন আমি তাকে আমার মনের কথাটা বলবো। আমি বলার সাহস পাচ্ছিলাম না, কারণ সে একটা অসহায় জিন মেয়ে, সে আমাদের এখানে আশ্রয় নিয়েছে।
সে যদি এখান থেকে এরকম ভাবে একটা বাজে আচরণ পায় আমাদের কাছ থেকে, তাহলে বিষয়টা কেমন খারাপ দেখাবে, তাই না? তবে তার আচার আচরণ দেখে মনে হয় সে আমাকে পছন্দ করে, কারণ সে আমার সঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। যেমন কয়েকদিন আগে বাজারে নিয়ে গেছিলাম তাকে, এবং সেখান থেকে সে বেশ কিছু জিনিস কিনেছে। আমি বলেছিলাম না আপনাদেরকে যে আমার ছোট বোন যে আছে সে ওকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে। আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এগুলো হয়তো ওর জন্য নতুন এবং ওইগুলো কিছু বোঝে না। এরকম করেই আমার খুব ভালো কাটছিল। আমার জীবন এত সুখের হবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম। তারপর হঠাৎ করেই এক সকালবেলা উঠে আমার মা বলে কি যে, এই ওকে দেখেছিস কিনা? আমি বললাম, ওকে কাকে? তখন সে বলল কি যে, ফাতেমাকে। আমার মা ওকে ওর নাম ফাতেমা দিয়েছিল। যখন থেকে কথা বলতে পারতো না তখন থেকে ওকে ফাতেমা বলে রাখতো। আমি বললাম, ফাতেমা কোথায় গেছে আমি তো জানি না, আর ওর নাম তো ফাতেমা না, ওর নাম তো ও বলেছে, ওর নাম হচ্ছে মেহেক, তুমি সেটা জানো না? আমার মা বললো কি যে, আমি ওর নাম ফাতেমা দিয়েছি, ওকে আমি ফাতেমাই ডাকবো, ওকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। আমি বললাম, হয়তো গেছে কোথাও আশেপাশে। রুমকি কি বাসায় আছে? মা আমাকে বললো, না রুমকি তো স্কুলে গেছে। আমি বললাম, তাহলে রুমকির সাথে বের হয়েছে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? এরকম করে সকাল দুপুর হলো, দুপুর বিকেল হলো, রুমকি বাসায় আসলো। বাসায় আসার পর রুমকিকে জিজ্ঞেস করলাম, কি রে তোর সঙ্গে কি গেছে নাকি? মেহেক গেছে তার খুর সাথে? তখন বললো, কই না তো, আপু তো আমার সাথে যায় নাই। আমি অবাক হয়ে গেলাম এবং চিন্তায় পড়ে গেলাম, মেয়েটা কোথায় গেল? জিনগুলো আবার তাকে তুলে নিয়ে গেল না তো? কিংবা আজগর চাচা? আমি দ্রুত দৌড়ে আজগর চাচার বাড়িতে গেলাম। বললাম, আজগর চাচা, আমাদের বাড়িতে যে মেয়েটা আছে ও কি তোমার বাড়ি এখানে আসছে? আজগর চাচা তখন বললেন কি যে, তোরা যে মেয়েটার সঙ্গে থাকছিস ও কোনো মানুষ না। এই কথা আমি তোর মাকেও বলেছি, মা তো আমার উপর চিল্লাচিল্লি করছে। তবে আমি জানি না, আমার এখানে আসে নাই বা আমিও ধরতে করতে যাই নাই। তখন আমি বললাম, আজগর চাচা, আমি জানি যে ও কোনো মানুষ না, ও একটা জিন। সেটা জেনেই আমি ওকে আমাদের বাড়িতে রেখেছি। তুমিও দয়া করে এই কথা কারোর কাছে বইলো না। আজগর চাচা বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাপজানের সাথে ভালো একটা সম্পর্ক ছিল বলেই তোদের এসব কথা গোপন রাখতেছি, তবে বেশি দিন গোপন থাকবে না আমার যতটুকু মনে হয়। আমি দ্রুত বাড়িতে গেলাম, আশপাশটা সমস্ত জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। সে হঠাৎ করে এরকম ভাবে গায়েব হয়ে যাবে। আমরা ভীষণ চিন্তিত হয়ে পড়লাম, আমার মাও ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তারপর 2 দিন কেটে গেল। মা ভীষণ অসুস্থ হয়ে গেলেন তার শোকে, কারণ তাকে আমার মা ভীষণ ভালোবাসতেন। সে বলল, ফাতেমা, আমার ফাতেমা, তুই কই গেলি রে আমারে ছাইড়া? আমিও ভীষণ দুঃখে ছিলাম, কারণ আমার ভীষণ কষ্ট লাগছিল, কারণ মেহেককে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিলাম। সে হঠাৎ করে কোথায় যাবে? কেউ তাকে তুলে নিয়ে যায়নি তো? তারপর আমি তার জন্য নদীর কূলে বসে প্রতিদিন অপেক্ষা করতাম। আমি ভাবতাম এই হয়তো মেহেক আসবে, আমার সঙ্গে দেখা করবে। এরকম করে 2 সপ্তাহর বেশি কেটে যায়, মেহেক আর আসে না। একদিন সন্ধ্যার দিকে ঘাটে বসে আছি আমি, হঠাৎ করেই উপর থেকে একটা আলোক রশ্মি আমার দিকে উড়ে আসতে দেখলাম, এবং সেটা একটা মানুষে পরিণত হয়ে গেল। একটা মুরব্বী দেখতে লোক আমার সামনে এসে দাঁড়ালো। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম লোকটা জিন, এবং সে এসে আমাকে বলল, বাবা তুমি কিছু মনে করো না, এই কয়েক মাস তোমাদের কাছে মেহেক খুব শান্তিতে ছিল এবং এখানে তোমরা তার খুব যত্ন রেখেছ। সেদিন আমি এসে মেহেককে নিয়ে গিয়েছি এবং আমরা একটা দূরের কাবিলায় বসবাস করছি, সেখানে আমরা নিরাপদ আছি। সেখানে আমার বড় ভাই থাকে, আমরা সেখানে চলে গিয়েছি এবং সেখানে নিরাপদে আছি। মেহেক আমাকে বলেছিল যে সে এখান থেকে যাবে না, কিন্তু আমার বড় ভাই সেদিন আমার কথা শোনেনি, কারণ তোমাদের কাছে এতদিন নিরাপদে আশ্রয় ছিল, তোমাদেরকে অন্তত পক্ষে বলে যাওয়া উচিত ছিল। আমাকে তুমি মাফ করে দিও। এই কথা শোনার পরে আমি বললাম, এটা হতে পারে না, মেহেক কোনোদিন আমাকে না বলে যেতে পারে না। তারপর সে বলল কি যে, বাবা তুমি কিছু মনে করো না, তুমি তো আমাদের সম্পর্কে সবই জানো, আমরা অসহায় একদল জিন, এখানে থাকলে আমরা নির্ঘাত মারা পড়ব, সেজন্য আমরা এই কাবিলা ছেড়ে আমরা অন্য একটা কাবিলায় গিয়ে বসবাস করছি। তুমি দয়া করে কিছু মনে করো না। তোমার মায়ের সঙ্গে যদি দেখা করে যেতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু আমাদেরকে এখান থেকে দ্রুত চলে যেতে হবে, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি কিছু মনে করিনি, আপনারা আবার আসবেন এখানে। তখন সে আমাকে বলল, শোনো, আমরা চলে যাচ্ছি, কোনোদিন যদি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে স্মরণ করো, সেই বিপদ থেকে অবশ্যই আমি তোমাদেরকে উদ্ধার করব। তুমি আমার যে উপকার করেছো, আমার মেয়েকে বাঁচিয়েছো, সেটা আমি কোনোদিন ভুলবো না। তারপর যাবার সময় সে আমাকে একটা থলেতে একটা জিনিস দিয়ে গেল, বলল কি যে এটা রাখো। তারপর সে সেখান থেকে চলে গেল। আমি থলেটা খুলে দেখলাম, খুবই অমূল্য একটা রত্নের মতো চকচক করছে, খুবই দামি একটা জিনিস, খুবই দামি বললেও ভুল হবে, দামির থেকেও দামি। আমি ঘরে চলে আসলাম, কিন্তু ঘরে আসার আগে আমি চিৎকার করে সেখানে কান্না করতে লাগলাম,
কারণ তাকে আমি এত পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম যে আমার তাকে এভাবে হারিয়ে ফেলতে হবে আমি কোনোদিন কল্পনা করিনি। মেহেকও আমাকে খুব ভালোবাসতো, তার চোখ দেখে আমি বুঝতে পারতাম। তাহলে কি এটা তার ছলনা ছিল? তাহলে কি আমি তাকে ভালোবেসে ভুল করেছি? আমি চিৎকার করে কান্না করতে লাগলাম এবং আমার কান্নার শব্দ গাঙ্গের ওপার পর্যন্ত চলে যাচ্ছিল। এত কষ্ট কেন ভালোবাসায়? আমি তো একজনকেই ভালোবেসেছিলাম। ভালোবাসা কি আসলেই অসহায়? এত পরিমাণ কান্না করলাম আমি যে আমার গলা ব্যথা হয়ে গেল। আমি তখন বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি মাকে বললাম, মা, মেহেক আর আসবে না, ওরা চলে গিয়েছে। আমি মাকে সমস্ত ঘটনা খুলে বললাম। গতরাতে মেহেকের বাবা আমার কাছে এসেছিল এবং সে বলেছে তারা এই কাবিলা ছেড়ে অন্য একটা কাবিলায় চলে গিয়েছে, সেখানে তারা নিরাপদে আছে। মা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল যে যা, মেয়েটা অন্ততপক্ষে একটা নিরাপদ জায়গায় পৌঁছাতে পারলো। সে সেখানে ভালো থাকুক, আমি চাই সে সেখানে ভালো থাকুক। মা এটা বলে রান্নাঘরে চলে গেল, কিন্তু মায়ের মন তো ওর কাছেই পড়ে আছে। একটা মায়ার বাঁধনও জড়িয়ে রেখে গিয়েছে আমাকে এবং আমার পরিবারের সাথে। আমার ছোট বোনও বলল, ভাইয়া, ফাতেমা আপু আর আসবে না। আমি তাকে চিৎকার দিয়ে বললাম, ওর নাম মেহেক, ওর নাম ফাতেমা না। এটা বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম রাগ করে এবং বললাম কি যে ওর নাম এই বাড়িতে জন্য আর কেউ না নেয়। ওর নাম নিলেই আমি রেগে যেতাম, কারণ আমি ওকে যেরকম ভালোবাসতাম সেরকম দেখাতাম যে ওর প্রতি আমার ঘৃণা রয়েছে, কারণ ও আমাকে এরকম ভাবে রেখে চলে যেতে পারে না। আমি জানি ও আমাকে ভালোবাসে, আমি যেরকম ওকে ভালোবাসি আমার নিজের জীবনের চেয়ে, কিন্তু আমি কখনো বলতে পারিনি। আমার কি বলে দেওয়া ঠিক ছিল? যদি বলে দিতাম তাহলে হয়তো মেহেককে এভাবে হারিয়ে ফেলতাম না আমি। মেহেকের বাবা আমাকে যে রত্নটা দিয়ে গিয়েছিল সেটা আমি শহরের একটা দোকানে দেখিয়েছি। তারা দেখে বলল, এই জিনিসটা আপনি কোথায় পেয়েছেন? আমি বললাম, আমি নদীতে কুড়িয়ে পেয়েছি। তারপর সে বলল, এই জিনিসটার দাম অনেক, তবে এটা যদি আপনি খোলা মার্কেটে বিক্রি করতে যান আপনাকে নিশ্চিত পুলিশে ধরবে। আপনি এটা আমাদের কাছে বিক্রি করুন, লাভ একটু কম দিব। যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে দিতে পারি, না হলে আপনি যান আপনার ইচ্ছা, তবে নিরাপদে থাকেন, এটা খুবই দামি একটা রত্ন। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আপনারা যত দিবেন তাই দেন। তারপর সে বলল কি যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি বেশি দামাদামি না করেন এটার দাম আমি আপনাকে 30 লাখ টাকা দিতে পারবো, এর বেশি আমি কিন্তু দিতে পারবো না। তার মানে এইটা শুনে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। 30 লাখ! আমি আমার 30 লাখ টাকা আমার জীবনের চোখে কোনোদিন একসাথে দেখিনি। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, বললাম কি আচ্ছা ঠিক আছে। তবে আমি বুঝতে পারলাম এই জিনিসটার দাম 30 লাখ না, এই জিনিসটার দাম হয়তো কোটির উপরে হবে। লোকটা আমার কাছ থেকে অনেক লাভ করেছে, কিন্তু এই জিনিসটা আমি অন্য কোথাও বিক্রি করতে গেলে আমাকে তো ওরকম ভাবেই পুলিশের ভয় বা আমি এত কিছু ভাবলাম না। আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দিয়ে 30 লাখ টাকা নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর আমাদের দিন বদলে গেল, কিন্তু মেহেকের প্রতি আমার সেই ভালোবাসা, টান এসব কোনো কিছুই বদলালো না। কয়েক বছর পেরিয়ে গেল, আমি এখন আর নদীতে মাছ ধরতে যাই না, আর আমার সেই কষ্টটা বুকে চাপা এখনো আছে। হঠাৎ করে এক সন্ধ্যায় আমি আমার ঘরের বারান্দায় বসে আছি। আমি আশেপাশে কোনো কিছুর একটা আশার শব্দ পেলাম। তারপর আমি আমার চোখের সামনে যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি কোনোদিনই প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছিলাম মেহেক কোনোদিন আমার সঙ্গে দেখা করতে আসবে না, কিন্তু আমি সামনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছি সে আর কেউ নয়, সে হচ্ছে মেহেক। ততদিনে আমি বিয়ে করে ফেলেছি। মেহেক আমাকে বলল, তুমি কেমন আছো? আমি তখন বললাম, ভালো আছি। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। তখন সে আমাকে বলল, রাজন, তুমি আমাকে ভুল বুঝছো না, আমার তখন জীবন বিপন্ন ছিল। আমি যদি তোমাদের ওখানেও থাকতাম তখন ওরা আমাকে ধরে নিয়ে হয়তো অত্যাচার করতো, আর না হলে মেরে ফেলতো। কোনটা ভালো হয়েছে? আমি নিরাপদ দূরত্বে গিয়েছি সেটা ভালো, নাকি মরে যেতাম সেটা ভালো ছিল? তখন আমি বললাম, না না, এই কথা ভুলেও তুমি মুখে এনো না। আমি বললাম কি যে তুমি নিরাপদে আছো, ভালো আছো, এটাই আমার জন্য অনেক। তখন সে আমাকে বলতে লাগলো, রাজন, আমি সেদিন তোমাকে একটা কথা বলে যেতে পারিনি, কিন্তু সেটা বলার জন্য আমি এসেছি। যদি তুমি রাজি থাকো, যদি তুমি সম্মতি দাও তাহলে আমি কথাটা বলতে পারি। তখন আমি বললাম, কি কথা বলো। তারপর আমাকে মেহেক বলল কি যে রাজন, সেদিনকে হয়তো জীবন বাঁচানোর তাগিদে আমি এখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো সেদিনকে আমি তোমাকে ছেড়ে একদমই যেতে চাইনি। আমি যে তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছিলাম, আমার তোমাকে ছাড়া এক দণ্ড ভালো লাগতো না এখানে। আমি সেখানে গিয়ে বারবার বলতাম, বাবা, আমি শুধুমাত্র একবার দেখা করে আসি রাজনের সঙ্গে, আমি চলে আসব। কিন্তু আমার বাবা চাচারা আসতে দেয়নি, কারণ হচ্ছে আমার এখানে জীবন বিপন্ন ছিল। ওরা যদি আমাকে দেখতে পারতো তাহলে আমাকে নিঘাত মেরে ফেলতো, যার কারণে আমি আসতে পারিনি। রাজন, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর সে আমার পায়ে লুটিয়ে পড়লো এবং বলল,
আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতাম, এখনো বাসি। কেন যেন আমি এখানে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছি শুধুমাত্র এই কথাটা বলার জন্য যে আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি এবং তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তারপর আমি বললাম, এই কথাটা তুমি আগে কেন বলতে পারোনি, আগে কেন বললে না? আমি তোমার জন্য দীর্ঘ 8টা বছর অপেক্ষা করেছি, আমি ভেবেছিলাম তুমি আসবা। মেহেক তখন অনবরত কান্না করে যাচ্ছে, তার চোখের পানি জানান দিচ্ছে যে সে আমাকে কতখানি ভালোবাসে। আমিও কান্নায় ভেঙে পড়লাম। তারপর মেহেক আমাকে জানালো, তুমি সবসময় ভালো থেকো, তুমি আমাকে সবসময় মনে রেখো। তারপর সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেহেককে আমি আমার জীবনে প্রথমবার জড়িয়ে ধরলাম। কেন এটা দীর্ঘস্থায়ী হলো না? কেন মেহেক সেদিনকে আমাকে বলে যেতে পারলো না যে আমি চলে যাচ্ছি? তাহলে তো আমি তখন তাকে কখনো যেতেই দিতাম না। আমি তাকে বলে দিতাম যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে তোমার সঙ্গে নিয়ে চলো, অথবা তুমি এখানেই থেকে যাও। কিন্তু নিয়তি হয়তো সেটা হতে দেয়নি। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আমিও কান্না করতে লাগলাম। ভেতর থেকে আমার স্ত্রী রাহেলা বলল, কি গো, কি হয়েছে? এরকম করছো কেন, কিসের জন্য? তারপর মেহেক আমাকে ছেড়ে দিয়ে বলল, তুমি বিয়ে করেছ? আমি বললাম কি যে হ্যাঁ, আর কি করব, বয়স তো 32 পার হয়ে গেল, এই সবে 1 বছর হয়েছে বিয়ে করেছি। তোমার জন্য দীর্ঘ 8টা বছর আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি। মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। মা চেয়েছিল যে তোমার সঙ্গে আমার বিয়ে হোক, সে তো তোমাকে পুত্রবধূ হিসেবে ভেবেই নিয়েছিল, কিন্তু তুমি যে তাকে এভাবে কষ্ট দিয়ে চলে যাবে। তখন সে আমাকে বলল, রাজন, তুমি জানো আমি কেন গিয়েছিলাম? তারপর আমি আর কোনো কথা বাড়ালাম না। আমাকে ভেতর থেকে রাহেলা ডাকতে লাগলো। আমি বললাম, আসছি, চুপ থাকো, একটু পরে আসছি। তারপর আমাকে মেহেক বলল, আমার যাবার সময় হয়ে গিয়েছে, আমি যাই, কেমন? তারপর সে আমার হাতটা আস্তে আস্তে ছেড়ে দিতে লাগলো। তারপর হঠাৎ করেই বাতাসে গায়েব হয়ে গেল। আমি শুধুমাত্র তার দিকে তাকিয়েছিলাম এবং তার গায়েব হয়ে যাওয়া দেখছিলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার সেই নীরব কান্নাটা হয়তো আমার স্ত্রী রাহেলা দেখতে পেল না, কিন্তু যখনই মেহেকের কথা মনে হয় আমি প্রচন্ড পরিমাণ কান্নায় ভেঙে পড়ি এবং আমার মনে হয়, কেন মেহেক আমার জীবনে আসলো না? আসলেই ভালোবাসা অদ্ভুত। ভালোবাসা মানুষকে কাঁদতে শেখায়, কষ্ট পেতে শেখায়। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের জীবনে যদি কোনো ঘটনা অথবা গল্প থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা অথবা ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।